শেষ হলো ট্রাম্প পুতিনের 4 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, শান্তি প্রক্রিয়ায় বাধা না দিতে ইউরোপ ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি। ইউক্রেন ইস্যুতে এবার ন্যাটো ও কিয়েভের সঙ্গে বসবেন ট্রাম্প। বললেন তাদের উপর নির্ভর করছে যুদ্ধ বন্ধ হবে কিনা। শিগগিরই আবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক। Probably see you again very soon. Thank you very much, Vladimir. Next time in Moscow. Oh, that's an interesting one. I don't know. I'll get a little heat on that one, but I could see it possibly happening. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ সম্মেলন, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি দুই বিশ্ব নেতা। শেষ মুহূর্তের সিদ্ধান্তে ট্রাম্প পুতিনের বৈঠক 1-on-1 হয়নি। দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন, আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন দুই শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ 3.5 বছর ধরে চলমান যুদ্ধে দুই দেশের প্রায় 10 লাখ সামরিক বেসামরিক ব্যক্তি হতাহত হন। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ট্রাম্প এবং পুতিনের আজকের আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবন্ধের সত্যিকার অর্থের কোনো আভাস মিলেছে কিনা? যুদ্ধবন্ধের আভাস, আসলে যুদ্ধবন্ধের জন্যই মূলত এই বৈঠকটি, ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হলো। প্রায় 7 বছর 1 মাস পর আবারও দুই নেতা মিলিত হয়েছেন। এর আগে ফিনল্যান্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৈঠকে মিলিত হয়েছিলেন, তখনকার পরিস্থিতি ছিল একরকম। ট্রাম্প যখন ক্ষমতা থেকে চলে যান, যখন পরবর্তীতে জো বাইডেন আসে, জো বাইডেনের আমলে মূলত ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং যুদ্ধ বন্ধের দায়িত্বটি আসলে কাঁধে তুলে নিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সেই হিসেবে বলা যায় আসলে যুদ্ধ বন্ধের জন্য যে তাদের যে অগ্রগতি, শান্তি প্রক্রিয়ার জন্য দুই নেতার যে আলাপন, সেটি আসলে মূলত আজকের এই বৈঠকটির মধ্যেই আসলে ইঙ্গিত মিলেছে। এবং এটি যেহেতু ধাপে ধাপে হবে, যেহেতু দুটি পক্ষ এই যুদ্ধে জড়িত, একই সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রও যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে, তাই সবগুলো পক্ষকে আসলে একসঙ্গে হয়েই সমাধান করতে হবে যে সংঘাত আসলে কীভাবে নিরসন করা যায়। তাই আসলে এই বৈঠকটিকে প্রাথমিকভাবে ফলপ্রসূ হিসেবেই কিন্তু দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনিও কিন্তু বলেছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধ করতে চান। আমরা একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। তিনি আগে সবশেষ পরিস্থিতি কি তা আমাদেরকে জানান, তারপর আমরা এটি নিয়ে আলোচনা করব। সাকি, নিশ্চয়ই আপনি আমাকে শুনছেন? আমি শুনছি আপনাকে, অমরিনান, ধন্যবাদ। সাকি, সবশেষ একটু আগেও তো আমাদেরকে যে আপনি জানাচ্ছিলেন যে আসলে ট্রাম্প পুতিনের বৈঠকের বিষয়ে সেখানকার মার্কিন জনগণের মধ্যে আসলে এই বিষয়ে প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানতে পেরেছেন? জি, আপনাকে আবারও ধন্যবাদ। মার্কিন জনগণের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। প্রথমত, এই যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ, সেই যুদ্ধ আজকে প্রায় 3.5 বছর ধরে সেটি চলমান এবং 10 লাখেরও বেশি সামরিক এবং বেসামরিক মানুষ দুই দেশের ইতিমধ্যে হতাহত হয়ে গেছেন। এর মধ্যে বেশি মারা গেছেন আমি বলবো যে রাশিয়াতে, সেখানে প্রায় 2.5 লাখেরও বেশি সৈন্য মারা গেছে। এটি সামরিক বাহিনীর সদস্য। রাশিয়ার মতো একটি দেশ যেটি বিশ্বের অন্যতম একটি পরাশক্তি, সেইখানকার সৈন্য মারা গেছে। ইউক্রেন তুলনামূলক একটি ছোট দেশ, তার শক্তি সামর্থ্য অনেক কম, যদিও যুক্তরাষ্ট্র তার পাশে রয়েছে, ন্যাটো তার পাশে রয়েছে, ইউরোপিয়ান দেশগুলো তার পাশে রয়েছে, কিন্তু দেশ হিসেবে ছোট এবং সামগ্রিকভাবে এই যুদ্ধে কিন্তু কোনোভাবেই ইউক্রেন থেকে কম ক্ষতিগ্রস্ত হয়নি রাশিয়া। যেটি আজকে এই যে বৈঠক এবং বৈঠকের পরে যে যৌথ বিবৃতি, সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিন সেটি কিন্তু স্বীকার করেছেন যে রাশিয়ারও কোনো এই যুদ্ধে উপকার হয়নি, সুফল হয়নি এবং পুরো বিশ্বেরও কোনো সুফল বয়ে আনেনি এই যুদ্ধ। তো যে কারণে যে আজকের যে আলোচনা, শান্তি আলোচনা, সেই আলোচনায় যুক্তরাষ্ট্রের থেকে যদি আমি বলি, তাহলে যুক্তরাষ্ট্র যেমনটি চেয়েছিল হয়তো তেমনটি হয়নি। কারণ হচ্ছে যে একটি চুক্তির দ্বার প্রান্তে পৌঁছানো যায়নি, কিন্তু সামগ্রিকভাবে যে আলোচনাটি শুরু হয়েছে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই জন্যই যুক্তরাষ্ট্রের মধ্যেই কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলছে যে আলোচনা একেবারেই ফলপ্রসূ হয়নি, আবার বলেছেন যে একটি ফলপ্রসূ আলোচনার খুব দ্বার প্রান্তে এবং চুক্তির খুব দ্বার প্রান্তে রয়েছে রাশিয়া এবং ইউক্রেন। অমরিনান, এবং আসলে আপনি যেটি বলছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া, আসলেই মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেমনকি রাশিয়ার পক্ষ থেকেও কিছুক্ষণ আগে বলা হয়েছে যে তারা একটি সমঝোতার দিকে যাচ্ছে। এখন আসলে ইউক্রেন এবং ন্যাটোর দিকে তাকিয়ে গোটা বিশ্ব, এই বিষয়ে আসলে সবশেষ কি আছে আপনার কাছে? জি, সবশেষ যেটি আছে সেটি হচ্ছে যে পরবর্তী একটি বৈঠক হচ্ছে, আবারও হয়তো একটি বৈঠক হবে এবং এই বৈঠক অবশ্যই পুতিন এবং ট্রাম্প এবং পুতিনের মধ্যেও হবে না, সেটি অলরেডি ট্রাম্প বলে দিয়েছেন। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি থাকবেন এবং নেটো থাকবে, নেটোর সদস্যভুক্ত রাষ্ট্রগুলোও থাকবে এবং এই যে চতুর্মুখী যে আলোচনা, সেই আলোচনাটি যখন বসবে সেই সময়ে কিন্তু যুদ্ধবিরতির চুক্তিটি স্বাক্ষরিত হয়ে যেতে পারে এবং চিরস্থায়ী একটি যুদ্ধ বন্ধের দিকেই যাবে, এমনটি আমরা আশা করতেই পারি। কিন্তু এই আলোচনাটি কিভাবে হবে, সেখানে মধ্যস্থতার জায়গায় যুক্তরাষ্ট্র কিভাবে মধ্যস্থতা করবে, কত দ্রুত মধ্যস্থতা করবে এবং কোথায় বৈঠকটি হবে। যে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে পুতিন, কিন্তু ট্রাম্প কি মস্কোতে যাবেন? ট্রাম্প এখন নিশ্চিতভাবে কোনো কিছু ফলাফল আগের থেকে না পেয়ে কিন্তু মস্কোতে যাবেন না, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। তো সেই সব বিষয়গুলো কিন্তু এখন উঠে আসছে, কিন্তু যখন বৈঠকটি হবে আশা করা হচ্ছে পরবর্তী বৈঠকে হয়তো একটি ফলপ্রসূ আলোচনা এবং যুদ্ধ বন্ধের দিকেই যাবে পৃথিবী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আপনি সামগ্রিকভাবে পুরো বৈঠকটি ফলো করেছেন, আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সাকি, আপনাকে আবারও ধন্যবাদ। সাকি আমাদেরকে জানাচ্ছিলেন যুক্তরাষ্ট্র থেকে সবশেষ পরিস্থিতি যে মার্কিন জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা একটু আবারও এই বৈঠকে ফিরতে চাই। আসলে
ট্রাম্প এবং পুতিনের মধ্যে ঐতিহাসিক যে বৈঠকটি অনুষ্ঠিত হলো এটি জানেন আসলে খুবই গুরুত্বপূর্ণ। বৈঠকের সবশেষ তথ্যগুলো আমরা একটু দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। দেখি আসলে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে ঐতিহাসিক বৈঠকটি এটি আসলে কেন গুরুত্বপূর্ণ এবং কী ফলাফল আসলে বয়ে আনলো সবশেষ। পারস্পরিক সমঝোতায় পুতিনের সঙ্গে গঠনমূলক আলোচনার দাবি ট্রাম্পের। আপনি জানেন যে প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে দুই নেতার মধ্যে আসলে বৈঠক হয়েছে, দীর্ঘ সময় তারা আলোচনা করেছেন এবং এখানে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে নিজেদের যে পারস্পরিক সমঝোতা, তাদের মধ্যে যে বোঝাপড়া, সেটি আসলে তারা কথা বলেছেন এবং সেই বিষয়টি ট্রাম্প আলোকপাত করেছেন এবং ইউক্রেন যুদ্ধের মূল সংকট নিরসনের তাগিদ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোজা, আপনি জানেন যে ইউক্রেন যে যুদ্ধটি শুরু হয় এটির মূল সংকটটি ছিল পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি হওয়া নিয়ে। কারণ আপনি জানেন যে 1990 সালের সময় যখন 90-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন পশ্চিমা সামরিক নেতৃবৃন্দ বলেছিল রাশিয়ার আশপাশে কখনোই কেউ সামরিক কোনো ঘাঁটি গড়বে না, কিন্তু ইউক্রেন যদি পশ্চিমা সামরিক জোটে অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে রাশিয়ার আশপাশে সামরিক ঘাঁটি তখন এমনিতেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর সেই কারণেই মূলত রাশিয়া আপত্তি জানিয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে বলেছে যে ইউক্রেন যেন ন্যাটোতে অন্তর্ভুক্ত না হয়। কিন্তু ইউক্রেনের তৎকালীন এখনও যে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি সেই হুমকি ধামকি উপেক্ষা করেই ন্যাটোতে যুক্ত হওয়ার চেষ্টা চালান এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত 2022 সালের ফেব্রুয়ারিতে 22 তারিখ নাগাদ এই সামরিক অভিযান শুরু করে রাশিয়া এবং সমঝোতায় পৌঁছেছে রাশিয়া, দাবি করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন যে রাশিয়া আজকে যে আলোচনা হয়েছে পুতিনের সঙ্গে ট্রাম্পের, সেখানে তারা একটি সমঝোতায় পৌঁছেছে, কিন্তু সমঝোতাটা আসলে কি, কেমন ধরনের সমঝোতা, শান্তি আলোচনা কিভাবে শেষ হবে, শুরু হবে, সেটি কিন্তু তিনি এখন পর্যন্ত পরিষ্কার করেননি দিমিত্রি পেসকভ। এবং জেলেনস্কিকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠক করার পরপরই মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের সঙ্গে একটি ইন্টারভিউয়ে মিলিত হয়েছেন এবং সেখানে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে এখন আসলে বলটি চলে যাচ্ছে জেলেনস্কির কোর্টে। জেলেনস্কি এখন সিদ্ধান্ত নেবেন তিনি চুক্তিতে পৌঁছাবেন কিনা, 3.5 বছরের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে সেটি তিনি শেষ করবেন কিনা এবং পরবর্তী বৈঠক ন্যাটো এবং ইউক্রেনের সঙ্গে করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের যে বৈঠকটা ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে, পরবর্তীতে যেহেতু এই যুদ্ধে ন্যাটো জড়িয়ে গিয়েছে, ইউক্রেন তো অবশ্যই আছে, ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে কথা বলে তারপর এই সমাধানটা কিভাবে করা যায় সেটি হয়তো বা তিনি বলবেন এবং শিগগিরই আবারও মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এটি আমরা দেখেছি যে পুতিন কিন্তু বলেছেন তার নিজের যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন তখন তিনি বলেছেন যে নেক্সট টাইম ইন মস্কো, অর্থাৎ ট্রাম্পকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং যখন তিনি আবার আলাস্কা ছেড়ে যান তখনও সাংবাদিকদেরকে তিনি জানিয়েছেন যে তিনি মস্কো পরবর্তীতে আবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং সেখানে তিনি কথা বলবেন। এবং ট্রাম্প বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন ইউক্রেন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে যেটি আমরা বললাম এবং অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, তবে কোন বিষয়গুলো সমঝোতা হয়েছে সেটি পরিষ্কার করেননি। খুব অল্প কিছু বিষয় বাকি আছে, এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন এবং এবার সমাধান হয়নি কিন্তু সামনে আরও সম্ভাবনা আছে এমনটাই কথা বলেছেন। এবং একটু আগেও বলেছি যে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়েও কিন্তু ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন। আমরা একটু দেখি যে পুতিন আসলে কোন বিষয়গুলোতে আলোকপাত করেছেন আজকের এই বৈঠকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মূলত যেমনটি বলেছেন যে ন্যাটো এবং ইউক্রেনকে এই শান্তি প্রক্রিয়ায় যেন বাধা না দেয় সেই বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক যে আসলে খুবই গুরুত্বপূর্ণ, এখন পর্যন্ত যে তলানিতে গেছে সেই বিষয়গুলো তিনি আলোকপাত করেছেন এবং তিনি বলেছেন পরিস্থিতি পরিবর্তন করে সংলাপে যেতে দুই নেতার অর্থাৎ ট্রাম্পের এবং পুতিনের এই পর্যায়ে আসতে তাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং তারা এই সম্পর্ক এখন পর্যন্ত ধরে রাখতে চান এবং সম্পর্ক ধরে রেখে ইউক্রেন যুদ্ধর যেই দীর্ঘস্থায়ী সংকটটি আছে তিনি সমাধান করতে চান। এই ছিল আসলে মোটা দাগে ট্রাম্প পুতিন বৈঠকের সবশেষ। ইনান, আপনার কাছ থেকে আরেকটু জেনে নিতে চাই যে ধন্যবাদ আপনাকে রোজা। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার পরবর্তী বুলেটিনে আবার চেষ্টা করব যে দর্শকদের সবশেষ তথ্য জানানোর জন্য। ধন্যবাদ ইনান। ট্রাম্প পুতিন বৈঠকের বিস্তারিত জানাতে স্টুডিওতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 44 ফিলিস্তিনি। খাদ্য সংকটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 240 জনে। নির্বিচার হামলার প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ। আইসিসির সদস্য রাষ্ট্র না হওয়ায় যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্তরাষ্ট্র সফর ছিল শঙ্কাহীন ও নিরাপদ। পুতিনকে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত।
2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রুশ প্রেসিডেন্টের এটাই প্রথম বৈঠক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 3 বছর ধরে চলা ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এ যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই শীর্ষ সম্মেলন। যুদ্ধাপরাধের অভিযোগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। 2023 সালের মার্চে এ আদেশ দেয় আইসিসি। আইসিসির এ সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে সমর্থনও জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই যুক্তরাষ্ট্রে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানারও কোনো বৈধতা নেই। এ কারণেই পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কোনো তোয়াক্কাই করেনি যুক্তরাষ্ট্র। ফলে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাস্কা বৈঠক কেবলমাত্র কূটনৈতিকই ছিল না, ছিল আইনিভাবে নিরাপদও। মূলত মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে এমন ধারণায় 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের সব সম্পর্ক ছিন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির সদস্য পদ নিশ্চিত করেনি। আফগানিস্তানে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তে আইসিসির আগ্রহকে থামিয়ে দিয়ে আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। এর আগে 2023 সালের আগস্টে আইসিসি সদস্য দেশ মঙ্গোলিয়া সফরেও পুতিনের ওপর গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ফলে এটা স্পষ্ট, আন্তর্জাতিক আইন মানা বা না মানা কেবল নির্ভর করে রাষ্ট্রের ইচ্ছা ও গুরুত্বের উপর। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। 2020 সালের আফগানিস্তানে তালেবান চুক্তির মতোই এবারও মূলপক্ষ ইউক্রেনকে বাইরে রেখে আলোচনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কিকে বাদ দিয়ে এই বৈঠককে ঘিরে নতুন কূটনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বৈঠকের দিনটি তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি প্রতীকী গুরুত্ব অর্জন করেছে বলে ধারণা গণমাধ্যমের। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ ঝুঁকির কূটনীতি শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে মার্কিন শান্তি চুক্তি দিয়ে, যার নাম ছিল আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনা। বিতর্কের মূল কারণ ছিল সে আলোচনায় আফগান সরকারকে বাইরে রাখা, এমনকি তখন মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তালেবান নেতাদের ক্যাম্প ডেভিডে আমন্ত্রণের কথাও বলেছিলেন ট্রাম্প। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে একই ধরনের প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও ইউক্রেনকে টেবিলে রাখা হয়নি। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে পশ্চিমা বিশ্বে পুতিন কার্যত এক ঘরে, অথচ ট্রাম্পের লাল গালিচায় সেই কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙার ইঙ্গিত মিলছে। প্রতীকী দিক থেকে তারিখটিও তাৎপর্যপূর্ণ বলে ধারণা বিশ্লেষকদের। 15 আগস্টই আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার চতুর্থ বার্ষিকী। 2020 সালের মার্কিন চুক্তির পর তালেবান বুঝেছিল তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা সরে গেছে। বিশ্লেষকদের মতে পুতিনও হয়তো একই বার্তা খুঁজে নিচ্ছেন এই ওয়াশিংটন বৈঠক থেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইসরায়েলি হামলায় একদিনে 44 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 16 জনই ত্রাণ সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। খাদ্য সংকটে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এ নিয়ে ক্ষুধাজনিত কারণে গাজায় মৃতের সংখ্যা দাঁড়ালো 240 জনে। এদিকে পশ্চিম তীরে বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা। এসব হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইয়েমেনের হাজারো বাসিন্দা। গাজায় প্রতিনিয়ত বাড়ছে ক্ষুধাজনিত কারণে মৃত্যু। স্থানীয় সময় শুক্রবার খাদ্য সংকটে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে ক্ষুধায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 240 জনে, যার মধ্যে 107 জন শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ভোর থেকে ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়, যার মধ্যে বেশ কয়েকজন ছিলেন ত্রাণ সংগ্রহকারী। ফিলিস্তিনের জাতিসংঘ প্রতিনিধি ইব্রাহিম খরাইশি অভিযোগ করেছেন, ইসরায়েল বন্দীদের উপর নির্যাতন, অনাহার ও দীর্ঘদিনের একাকী আটক অব্যাহত রেখেছে। এ ঘটনাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ ও জেরিকো জেলায় ফিলিস্তিনিদের ওপর অন্তত 2 দফা হামলা চালিয়েছে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এসব হামলায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে পরিবারগুলো। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের হামলার জন্য ইসরায়েলি সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজা সিটিতে শিশুদের মধ্যে অপুষ্টির হার 21.5% পৌঁছেছে। প্রচণ্ড গরমে পানির সংকট ও ত্রাণ বন্টন কেন্দ্রের কাছে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিকে জাতিসংঘ ডেথ ট্র্যাপ বা মৃত্যুকূপ হিসেবে আখ্যা দিয়েছে।
ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কোয়ারে ফিলিস্তিনিদের সমর্থনে সমাবেশ করেছে হাজারো মানুষ। হাউথি সমর্থকদের এই বিক্ষোভে অংশ নেন বিপুল সংখ্যক নারী পুরুষ। শুক্রবারের সাপ্তাহিক এ সমাবেশে ইয়েমেনি ও ফিলিস্তিনি পতাকা নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা। ড্রোনে ধারণ করা ফুটেজে দেখা যায় অনেকে হাতে অস্ত্র ও ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড বহন করছেন। আন্দোলনকারীদের দাবি, এ বিক্ষোভ ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন ও সংহতির বার্তা বহন করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ডেনমার্কের দক্ষিণাঞ্চলে একটি ট্রেনের সঙ্গে স্লারি ট্যাঙ্কারের সংঘর্ষে কমপক্ষে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রেনটির দুটি বগি রেলপথ থেকে উঠে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন সংঘর্ষটি তিঙ্গলেভ ও ক্লিপলেভ শহরের মধ্যে একটি রেল ক্রসিংয়ে ঘটে। ঘটনাস্থলে পুলিশ, হেলিকপ্টার ও উদ্ধারকারী দল পৌঁছেছে। আহতদের মধ্যে দুইজনকে হেলিকপ্টারে স্থানান্তর করা হয়। ডেনমার্কের জাতীয় রেল অপারেটর ডিএসবি তিঙ্গলেভ থেকে জার্মান সীমান্তের কাছে সন্ডারবর্গ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনে 95 জন যাত্রী ছিলেন, যার মধ্যে ছিল স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও। ছবিতে দেখা যায় উল্টে যাওয়া বগির পাশে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের টানা বৃষ্টিতে বন্যা ও বজ্রপাতে একদিনে 194 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ভারতের কাশ্মীরে বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছেন অন্তত 60 জন। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু গ্রাম। দুই দেশেই চলছে জরুরি ত্রাণ ও উদ্ধার অভিযান। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টানা বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও বজ্রপাতে একদিনে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক এবং স্কুল। এছাড়া ত্রাণ বিতরণকালে খারাপ আবহাওয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এ নিয়ে ইসলামাবাদে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরিস্থিতি নিয়ে তাকে যাবতীয় তথ্য জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সরকারি হিসেব বলছে, চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতে দেশ জুড়ে শত শত মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের কিশতোয়ার শহরে আকস্মিক বন্যায় নিহত হওয়া অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ৬৪ গ্রামের ওপর দিয়ে বয়ে গেছে কাদা ও পানির প্রবল স্রোত, যা ভাসিয়ে নিয়ে যায় পাহাড়ের বেশ কয়েকজন তীর্থযাত্রীকে। উদ্ধারকর্মীরা নড়বড়ে বাঁশের সেতু দিয়ে আহতদের সরিয়ে নিচ্ছেন। আর ধ্বংসস্তূপে কুকুরের সহায়তায় চলছে নিখোঁজ মরদেহ অনুসন্ধানের কাজ। জলবায়ু পরিবর্তনের কারণে এসব দুর্ঘটনা বাড়ছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। স্পেন, পর্তুগাল ও সিরিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। স্পেনে নিহত হয়েছেন 7 জন। পর্তুগালে বাড়িঘর রক্ষায় স্থানীয়রা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। সিরিয়াতেও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকটি গ্রাম, বিস্তীর্ণ ফসলি জমি। তীব্র দাবদাহ ও প্রবল বাতাসে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে জানান দমকল কর্মীরা। স্পেনের জামোরা প্রদেশে দাবানলে পুড়ে গেছে গাছপালা, ঘরবাড়ি ও কৃষিজমি। ভয়াবহ দাবানলে নিহত হয়েছেন বেশ কয়েকজন। চলতি বছরে দেশটিতে এরই মধ্যে 1,57,000 হেক্টরের বেশি এলাকা আগুনে ধ্বংস হয়েছে। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল কর্মীরা। তবে তীব্র তাপপ্রবাহ ও দক্ষিণ দিক থেকে আসা বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনা জটিল হয়ে পড়েছে বলে জানায় তারা। আবহাওয়া দফতর উত্তর ও পশ্চিমাঞ্চলেও সতর্কতা জারি করেছে। পর্তুগালের প্রভা গ্রামের বাসিন্দারা হাতে বালতি ও বাগানের পাইপ নিয়ে নেমেছেন আগুন থামানোর লড়াইয়ে। দমকল কর্মীদের সঙ্গে মিলে বাড়িঘর রক্ষায় চেষ্টা করছেন তারা। দাবানল নেভাতে হাজারো কর্মী কাজ করছেন। যদিও কিছু বাসিন্দা রাজনৈতিক নেতাদের উদাসীনতার অভিযোগ তোলেন। ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়ে 4টি কানাডীয় বিমান পাঠানোর অনুরোধ করে দেশটি। সিরিয়ার লাতাকিয়া ও হামা প্রদেশে দাবানলে পুড়ে যাচ্ছে বন, গ্রাম ও ফসলি জমি। হামার সিভিল ডিফেন্স প্রধান জানান, প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। এরপর আগুনের আবারও জ্বলে ওঠা ঠেকাতে কুলিং অপারেশন চালানো হয়। স্থানীয়দের অভিযোগ, কিছু এলাকায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে। যদিও সরকারি সংবাদ সংস্থা বলছে, তাপদাহ, শুষ্কতা ও দুর্গম ভূপ্রকৃতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আবারও বড় সুখবর দিয়েছে সে দেশের সরকার। এখন থেকে বৈধ ইকামাধারী প্রবাসীরা শুধু স্ত্রী, সন্তান বা বাবা মা নয়, পরিবারের অন্যান্য সদস্যকেও কুয়েতে ভ্রমণ ভিসায় নিয়ে যেতে পারবেন। প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো বেতন কাঠামো কিংবা ডিগ্রি সনদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট।
কুয়েতে ভ্রমণ বিষয় আগে সীমাবদ্ধ ছিল স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের জন্য। সঙ্গে প্রয়োজন হতো নির্দিষ্ট বেতন কাঠামো এবং ডিগ্রি সনদের। সেটাও অনেক দেশের জন্য বন্ধ ছিল। কিন্তু নতুন নিয়মে এসব শর্ত সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছে কুয়েত সরকার। আরেকটি বড় পরিবর্তন এসেছে ভিসার মেয়াদেও। আগে যেখানে ভিসার মেয়াদ ছিল মাত্র 1 মাস, এখন তা পাওয়া যাবে বিভিন্ন মেয়াদে। 1 মাস, 2 মাস, 3 মাস, এমনকি 1 বছর পর্যন্ত। শুধু সিঙ্গেল এন্ট্রি নয়, এবার থেকে মিলবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার সুযোগও। এতে প্রবাসীদের পরিবাররা একই ভিসায় একাধিকবার কুয়েত প্রবেশ করতে পারবেন। কুয়েত সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্যামিলি ভিসা করতে গেলে 800 দিনের স্যালারি, ডিগ্রি সার্টিফিকেট, আমাদের মধ্যে কজনের 800 স্যালারি এবং ডিগ্রি সার্টিফিকেট ছিল নাই অনেকেরই। তো আলহামদুলিল্লাহ কুয়েত সরকারের নতুন কানুন, নতুন সিস্টেম করাতে আমাদের প্রবাসীদের জন্য সুখবর। আমরা এখন অ্যাভেলেবেল ভিসা আনতে পারবো। ভালো একটি সুযোগ দিয়েছে কুয়েত সরকারের জন্য, কুয়েত সরকারকে ধন্যবাদ। যে আগে স্যালারির একটি ফর্মালিটি ছিল এবং অন্য আরও কিছু ফর্মালিটি ছিল, এই জন্য কারণে অনেকজনের ফ্যামিলি নিয়ে আসতে পারতো না। আর যদিও নিয়ে আসতো শুধু ছেলে মেয়ে, মা বাপ, এছাড়া আর কাউকে নিয়ে আসতে হতো। কিন্তু বর্তমানে যে একটি সুযোগ দিয়েছে, এটা আসলে আমাদের প্রবাসীর জন্য অত্যন্ত দারুণ একটি সুযোগ। আবেদনকারীকে কুয়েতের তথ্যসহ কুয়েত ভিসা নামে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এক্ষেত্রে জন্ম সনদ এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের জন্য বিবাহ সনদ প্রয়োজন হবে। তবে সব কাগজপত্র অবশ্যই আরবিতে অনুবাদ করা থাকতে হবে। নতুন এই নীতিমালায় বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। দেখছেন আন্তর্জাতিক সময়। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভে উত্তাল পুরো শহর। সরকার বিরোধী আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। গত কয়েক মাস ধরে সার্বিয়ার বিভিন্ন শহরে সরকার বিরোধী আন্দোলন চললেও শুক্রবার রাতে বেলগ্রেডে তা সহিংস রূপ নেয়। নির্বাচনের জালিয়াতি, দুর্নীতি ও মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগে হাজারো মানুষ রাস্তায় নামে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও আতশবাজি ছড়ে বিক্ষোভকারীরা। পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের 4 ঘন্টার বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের। শান্তি প্রক্রিয়ায় বাধা না দিতে পুতিনের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও 44 ফিলিস্তিনি। খাদ্য সংকটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 240 জনে। নির্বিচার হামলার প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ। এবং বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল। প্রাণহানি প্রায় 200। ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত 60 জনের মৃত্যু। চলছে উদ্ধার অভিযান। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।